দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় ইউরিনারি সমস্যা বা প্রস্রাবের সমস্যা। আর এই বিষয় নিয়ে আলোচনার সাথে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমেদ। প্রস্রাবের সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অত্যন্ত কমন সমস্যা। শিশু থেকে বৃদ্ধ আমাদের অনেকে এই সমস্যাতে আক্রান্ত। আর এই কমন সমস্যাটা নিয়েই আলোচনা করতে আজকে আমাদের সাথে আছেন স্টুডিওতে একজন বিশেষ অতিথি। আছেন স্বনামধন্য ইউরোলজিস্ট ও অ্যান্ড্রোলজিস্ট প্রফেসর ডক্টর মিজানুর রহমান, সাবেক পরিচালক ও অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, NIKDU ঢাকা, কনসালট্যান্ট বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল ঢাকা। চলে যাচ্ছি মূল আলোচনায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগত স্যার আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, প্রথমে যদি একটু আমাদের টপিকটি নিয়ে আজকে কথা বলতে চাই যে প্রস্রাবের সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত রোগীরা আপনাদের কাছে কি কি সমস্যা নিয়ে আসেন? ওকে, ধন্যবাদ তোমাকে। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তোমাদেরকে বা বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেতে যে প্রবলেমগুলো আসে এটা নির্ভর করে বয়স, কোন বয়সে রোগী আসতেছে। নাম্বার 2, তাদের সেক্স কি, সে মেল না ফিমেল। এই দুইটার পরে নির্ভর করে যে তাদের কি সমস্যা হবে। যেমন যারা বাচ্চার বা ইয়াং এজে যারা আসে, ইয়াং এজের ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে ঘন ঘন প্রস্রাবে জ্বালা পোড়া। 2 নম্বর, একটু যাদের 50-এর উপরে তাদের সমস্যা যেটা থাকে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে এই প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, রাতের বেলা বারবার উঠা এবং প্রস্রাব করে মনে হচ্ছে প্রস্রাব রয়ে গেছে। এবং অনেক সময় আসে যে ন্যারো স্টিম অফ প্রস্রাব হচ্ছে, মানে প্রস্রাবটা সরু হয়ে বেরোচ্ছে। আবার অনেক সময় যেটা হতে পারে, এরপরে যাদের একটু বয়স্ক হয়, বয়স্কদের যেটা হয় প্রস্রাবে তাদের জ্বালা পোড়া থাকে, তাদের মেইন যেটা সমস্যা থাকে প্রস্রাব করে তাদের ক্লিয়ার হয় না, মনে হয় প্রস্রাব জমে থাকতেছে। 2 নম্বর, রাতের বেলা অনেকবার উঠতে হয়, 5 বার 6 বার 7 বার প্রস্রাব করার জন্য উঠতে হয়। 3 নম্বর হচ্ছে প্রস্রাব করার পরে দেখা গেল যে ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়তেছে। আবার হতে পারে যে অনেক ক্ষেত্রে প্রস্রাব ধরছে, বাথরুমে যেতে যেতে কাছে বাথরুম, কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো মেনলি পুরুষদের সমস্যা। মহিলাদের যে সমস্যা, মেন সমস্যা থাকে প্রস্রাবে জ্বালা পোড়া। এই জ্বালা পোড়ার সমস্যাটা বাংলাদেশের অনেক মহিলা আমাদের কাছে নিয়ে আসে, এটা ইয়াং এজ থেকে ওল্ড এজ। আরেকটা সমস্যা থাকে মেয়েদের যেটা নিয়ে আসে, সেটা হচ্ছে যে ঘন ঘন প্রস্রাব সবার জন্য আছে। মেন যে সমস্যাটা নিয়ে আসে সেই সমস্যাটা অনেক সময় ইয়াং এজ তো ওল্ড এজ সবার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রস্রাব ঝরা। হাসি দিলে প্রস্রাব পড়ে যায়, কাশি দিলে প্রস্রাব ঝরে যাচ্ছে, ইউরিনারি ইনকন্টিনেন্স। তো এই জিনিসটা অনেকের সবসময় ঝরতেছে, আবার অনেকের মাঝে মাঝে ঝরতেছে। যেমন অ্যাবডোমিনাল স্টেনিং, অর্থাৎ পেটে চাপ লাগে এমন কাজ করলে, নামাজ পড়তে গেল প্রস্রাব পড়ে গেল, জোরে কাশি দিল প্রস্রাব পড়ে গেল, বা বাচ্চা কোলে নিল প্রস্রাব ঝরে যাচ্ছে। এই সমস্যাগুলোকে বলে হচ্ছে স্টেজ ইনকন্টিনেন্স। আরেকটা আছে টোটাল ইনকন্টিনেন্স, প্রস্রাব ঝরতেছে মানে ঝরতেছে। এই টোটাল ইনকন্টিনেন্স আবার 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে জন্মগত, আমরা জন্মগত যে সমস্যা আছে অনেক মেয়েদের যেটা হয়, মেয়েদের বেশি হয়, যেটা হচ্ছে যে কিডনির যে রাস্তা আসে সেটা 2টা থাকে। জন্মগতভাবে অনেকের 2টা রাস্তা থাকে, 2 কিডনির জন্য তাহলে 4টা রাস্তা। নর্মালি 2 কিডনি 2টা রাস্তা থাকে। যাদের 4টা রাস্তা থাকে তাহলে একটা রাস্তা মূত্রথলিতে যায়, আর একটা রাস্তা তারা মাসিকের রাস্তায় ওপেন করে, এই জন্য ওখান থেকে সবসময় প্রস্রাব ঝরতে থাকে। এটা সাধারণত জন্মের পর থেকে হয়, ইয়াং এজদের বেশি হয়। এটাকে বলে হচ্ছে টোটাল ইনকন্টিনেন্স, এটা হচ্ছে জন্মগত। আর যেটা হচ্ছে টোটাল ইনকন্টিনেন্স, যেটা টোটাল ইনকন্টিনেন্স আরেকটা হয় যেটা হচ্ছে আয়াটোজেনিক, অর্থাৎ যে কোনো একটা অপারেশন করলো, অপারেশন করার পরে একটা নালী, মানে কিডনির নালী যেটাকে আমরা ইউরেটার বলি, সেটা কেটে গেল বা বেঁধে ফেললো, তার হয়তো নর্মাল প্রস্রাব হচ্ছে, আবার প্রস্রাব ঝরতেছে সবসময়। এই যে এইগুলো হচ্ছে মোটামুটি প্রস্রাবের রাস্তায় সমস্যা। স্যার, তাহলে আপনি যে কথাগুলো বললেন যে 3 ধরনের জনগোষ্ঠীর ক্ষেত্রে আপনি বললেন, শিশুদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে। আমরা মহিলাদেরটা জানলাম কেন হতে পারে, পুরুষদের ক্ষেত্রে একটু জানি যে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে কি কি সমস্যার কারণগুলো কি কি? আচ্ছা, এখন আমরা যদি এটা ক্যাটাগরিকে ভাগ করি, যেমন 50 অ্যাবভ 50 সাধারণত প্রস্রাবের যে সমস্যাটা হয়
সেটা হচ্ছে যে মেল মানে যারা পুরুষ তাদের পোস্টেড গ্ল্যান্ড থাকে, পোস্টেড গ্ল্যান্ডটা ইনলার্জমেন্ট হয় এবং পোস্টেড গ্ল্যান্ডে ইনলার্জমেন্টের জন্য একটা সমস্যা হতে পারে। এটা হচ্ছে সাধারণত 50-এর পরে পোস্টেটের সমস্যার জন্য মেইন হতে পারে, তাদের প্রস্রাবের সমস্যা হয়। একটু ইয়াঙ্গার এজ গ্রুপ মানে 30 থেকে 50 বা এদেরও পোস্টেটের সমস্যার জন্য হতে পারে। সেটা হতে একটা হচ্ছে পোস্টেট ইনফেকশন বলে, এটাকে আমরা পোস্টাটাইটিস আবার অ্যাকুট হতে পারে, ক্রনিকের জন্য হতে পারে। তাদেরও যেটা হতে পারে ব্লাডার নেক হাইপারট্রফি একটা কন্ডিশন আছে, তার কারণে প্রস্রাবের সমস্যা হতে পারে। অনেকে দেখবেন যে একদম সিরিঞ্জের মতন প্রস্রাব করে, সরু হয়ে বেরোয়, বলে যে আমরা অনেকক্ষণ ধরে বাথরুমে 1 ঘন্টা থাকতে হয়, প্রস্রাব সরু হয়ে বেরোচ্ছে। এটা সাধারণত স্টিক্সার ইউরেথ্রা বলে, যে প্রস্রাবের রাস্তাটা যে কোনো কারণে সরু হয়ে গেছে। আমরা কারণগুলো পরে যাচ্ছি। আর অনেক ক্ষেত্রে ইয়াং এজ গ্রুপ যেমন 20 থেকে 25-30 এদের অনেক সময় যেটা হয় কিছু হচ্ছে যে ঘন ঘন প্রস্রাব এবং জ্বালাপোড়া, তারা একটু পরপরে বাথরুমে যেতে পারে। তাদের মেন দুইটা কারণ একটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর কাজ করে, নাম্বার 2 হচ্ছে তারা অতিরিক্ত পানি খায়। এই দুইটা কারণে তাদের ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাব জ্বালাপোড়া হচ্ছে। স্যার, শিশুদের বেলায় আমরা একটা জিনিস দেখে থাকি যে শিশু একটা সার্টেন এজের পরে প্রস্রাব করা বন্ধ করে দেয় বিছানায়, কিন্তু কিছু কিছু শিশু দেখা গেছে 6-7 কিংবা 8-10 বছর পর্যন্ত বিছানায় প্রস্রাব করছে। এটি কেন হচ্ছে? এটা হচ্ছে যে দুইটা জিনিস কাজ করে। সেটা হচ্ছে শিশুরা যেমন অনেক মা আমাদের কাছে বাচ্চা নিয়ে আসে, যে বাচ্চা বড় হয়ে গেছে 7 বছর 8 বছর মেয়ের 7-8 বছর মেয়ের নিয়ে আসে আমাদের কাছে, যে বিছনা রাত্রে কাপড় নষ্ট করে ফেলে। এবং অনেক পুরুষ ছেলেও আমরা পাই যারা 15-20 বছর পর্যন্ত, অনেকে আসে বিয়ের পরে যে আমার ছেলে বা মেয়ে রাতের বেলা বিছনা নষ্ট করে। এটার কতগুলো কারণ আছে। একটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর, নাম্বার 2 হচ্ছে যে একটা হরমোনাল ব্যাপার আছে, এডিএইচ সিক্রেশনটা ওই সব বাচ্চাদের বা ওই সব ছেলে বা মেয়েদের একটু কম থাকে, যার কারণে তাদেরকে ডায়রোসিস হয়। এই ডায়রোসিস জন্য তাদের অতিরিক্ত প্রস্রাব তৈরি হয়, সেটা একটা হরমোনের কারণে। আর একটা হচ্ছে অতিরিক্ত যারা পানি খায় তাদের ওই ক্ষেত্রে এটা হয়। স্যার, আমরা তো সমস্যার কারণগুলো জানলাম, এখন একটু প্রতিকারের দিকে যাই। কি ধরনের খাদ্যাভ্যাসের জন্য কিংবা কি ধরনের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য আসলে এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকা সম্ভব? আমার এই যে প্র্যাকটিস লাইফে আমি যে জিনিসটা দেখছি, আমাদের মেন সমস্যা পানি। আমাদের দেশের একটা ভ্রান্ত ধারণা আছে, যত বেশি পানি খাবে তত বেশি ভালো থাকবে কিডনি এবং প্রস্রাব। এটা একদম একটা ভুল ধারণা। পৃথিবীর কোনো কিছুই সব কিছুতেই একটা পরিমাণ মতন পানি খেতে হবে, পরিমাণ মতন। আমি দেখছি যে অনেক মহিলা আসতেছে, অনেক পুরুষ ছেলে আসতেছে যাদের প্রস্রাবে জ্বালাপোড়া। আমি জিজ্ঞেস করি, বাবা বা মা আপনি পানি কতটুকু খান? বলে তা তো অনেক খাই, 4 থেকে 5 লিটার। এখন 4-5 লিটার যে পানি খাবে তার প্রস্রাবে জ্বালাপোড়া হবেই। স্যার, এখন একটু চিকিৎসা পদ্ধতি দিকে চলে যায়। এগুলোর চিকিৎসা আপনারা ঠিক কিভাবে করছেন? যাদের অতিরিক্ত পানি খাওয়ার জন্য যাদের সমস্যা হচ্ছে, এই সমস্যার জন্য পরিমিত পানি খাওয়া। পরিমিত বলতে একটা এজের পরে এবং তার বডি স্ট্রাকচার পরে নির্ভর করে। সাধারণত 1.5 থেকে 2.5 লিটার পানি একটা আমাদের বাংলাদেশের একটা ইয়াং ছেলে এবং অ্যাডাল্টদের জন্য, ছেলে বা মেয়েদের জন্য যথেষ্ট। তো এই পরিমাণ যদি কেউ পানি খায়। 2 নম্বর হচ্ছে যদি তার কোনো স্পেসিফিক কারণ থাকে, ওই যে বললাম যে স্ট্রাকচার যদি থাকে তার ট্রিটমেন্ট করতে হবে। প্রোস্টেট হলে প্রোস্টেট ট্রিটমেন্ট করতে হবে। যদি ইউটিআই হয়, ইনফেকশন হয়, সেটা ক্ষেত্রেও চিকিৎসা করলে তারা ভালো হয়ে যাবে। আচ্ছা স্যার, সর্বশেষ একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন। জি, দর্শকদের জন্য পরামর্শ হচ্ছে যে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে প্রস্রাবে জ্বালাপোড়া মানে প্রস্রাবের ইনফেকশন। এটা একটা ভুল ধারণা। 2 নম্বর, অতিরিক্ত পানি খাইলে কিডনি বা প্রস্রাবের রাস্তা ভালো থাকবে, এটাও একটা ভুল ধারণা। তো আপনারা যদি 3টা জিনিস মেনটেন করেন, পিপাসা লাগলে পানি খাবেন, অতিরিক্ত পানি খাবেন না, কোনো ক্রমে কোনো সার্কামস্টেন্সেসে প্রস্রাব আটকায় রাখবেন না। যদি এই জিনিসগুলো করেন এবং আপনার যদি সুস্থ লাইফ মেনটেন করেন, তাহলে আপনার অন্তত কিডনির বা এই প্রস্রাবের জ্বালাপোড়াগুলো থাকবে না। ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ তোমাকেও।
দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আশা করি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।